ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের উপরে যে ক্লাসগুলো চলছিল, যেখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। আজকে তার ক্লাস নাম্বার 15। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, পর্যায় সারণীর কোন ব্লকের মৌলগুলিকে প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয়ে থাকে। যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর কোন মৌলগুলিকে প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয় বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এস এবং পি ব্লকের যে মৌলগুলো আছে সেগুলোকে কিন্তু একত্রে একসাথে কি বলা হয়ে থাকে? এস ব্লক। এবং যে পি ব্লক আছে সেই মৌলগুলিকে কিন্তু একত্রে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা যেটাকে কিন্তু প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে যে একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লেন্সের অঙ্কগুলো হয়ে যায়। লেন্সের অঙ্কগুলো করার জন্য তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকা সত্যি খুব প্রয়োজন। দেখো এখানে কি বলছে, আমি এখানে কোশ্চেনটা আরেকবার পড়ছি। একটি অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখা হয়েছে। এইবার যে দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ আছে সেই বক্রতা ব্যাসার্ধকে আমরা কি বলি? সেন্টার অফ কার্ভেচার বলি। সেটা কত? সেটা কিন্তু তোমার হচ্ছে 40 সেন্টিমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? দেখো কী কী অপশান দিয়েছে। 10 সেন্টিমিটার দূরে, 20 সেন্টিমিটার দূরে, অসীমে এবং হচ্ছে 40 সেন্টিমিটার দূরে। এই যে অঙ্ক, এটা কিন্তু অঙ্কের মাধ্যমে সলভ করা যাবে না, এখানে কিন্তু কনসেপ্ট তোমাকে লাগাতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমি অ্যান্সারটা বলি। অ্যান্সার কিন্তু হবে অসীমে বা ইনফিনিটিতে। এবার আমি কেমন করে বলছি সেটা আমি এখানে যোগ করে দিয়েছি। দেখো কি বলছে, ব্যাখ্যাটা কি বলছে। ফোকাস দৈর্ঘ্য আমরা কি জানি? দেখো আমরা কিন্তু জানি যে সেন্টার অফ কার্ভেচার যেটা হয়ে থাকে সেটার অর্ধেক কিন্তু ফোকাস দৈর্ঘ্য হয়ে গিয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। দেখো এবার এখানে দেখো আমাদের কত বলে দিয়েছিল, এখানে কিন্তু আমাদের বলে দিয়েছিল বক্রতা ব্যাসার্ধ কত? 40 বলে দিয়েছিল। ঠিক আছে, তো আমরা জানি যে বক্রতা ব্যাসার্ধ কী হয়? বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু আমাদের ফোকাস হয়ে থাকে। তাহলে আমরা জানি যে ফোকাস ইকুয়ালস টু কী হবে? 2 ইন্টু যে রেডিয়াস অফ দি কার্ভেচার সেটা হবে। ঠিক আছে, সরি রেডিয়াস না, যেটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার বলি, এটা তোমাদেরকে রেডিয়াস বলেছে। এবার দেখো কি করতে হবে, এবার হচ্ছে এখানে 2 গুণ আর, তো আর এর মান কত ছিল ওখানে? আর এর মান কিন্তু ছিল ওখানে আমরা জানি যে এটা, সরি 2 গুণ 4 লিখেছি, এটা কিন্তু তোমার হয়ে যাবে যে ফোকাস ইকুয়ালস টু কী হয়ে থাকে? R/2 হয়ে থাকে। তো আমরা জানি সেন্টার অফ কার্ভেচারের অর্ধেক হয়ে থাকে, তো সেন্টার অফ কার্ভেচার ছিল 40, এবার 2 দিয়ে ভাগ করলে আমাদের ফোকাস কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলে ফোকাস কিন্তু হয়ে যাবে 20 সেন্টিমিটার। এবার দেখো এখানে তোমাদেরকে কনসেপ্টটা লাগাতে হবে। কি বলেছে, যেহেতু বস্তু ফোকাস বিন্দুতেই, ঠিক আছে, অর্থাৎ 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাই প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব কিন্তু অসীমে গঠিত হবে। দেখো তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু এখানে দেখো বলে দিয়েছে যে অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো এখানে যদি আমরা জুম ইন করি তাহলে আমরা এখানে দেখো আমাদের অ্যান্সারটা আরও সুন্দর করে দেখতে পাচ্ছি যে ফোকাস দৈর্ঘ্য, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ফোকাস দৈর্ঘ্য আমরা জানি যে সেন্টার অফ কার্ভেচারের হাফ হয়, অর্থাৎ 20 সেন্টিমিটার পেয়ে যাব। এবার দেখো কি বলছে, যেহেতু বস্তু ফোকাস বিন্দুতেই অবস্থিত তাই প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব কিন্তু অসীমে গঠিত হবে। অর্থাৎ এই যে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস হয়ে যায়, এই জিনিসটা কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো কি বলেছে পরবর্তী প্রশ্ন, যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটিকে অটোফ্যাগিক ভ্যাকুওল বলা হয়ে থাকে? রাইবোজোমকে বলা হয়, লাইসোজোমকে বলা হয়, গলগি বডিকে বলা হয়, নাকি সেন্ট্রোজোমকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইসোজোমকে বলা হয়। এটাকে কিন্তু আরেকটা নামও বলা হয়, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ। ঠিক আছে, এটাকে কিন্তু সুইসাইড ব্যাগও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী দেখো এখানে বলেই দিয়েছে যে নিজের কোষকে ধ্বংস করার ক্ষমতার জন্য। তো এই যে অটোফ্যাগিক যে ব্যাপারটা, এটাই কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত? এটাই কিন্তু তোমার হচ্ছে সুইসাইড ব্যাগের সাথে সম্পর্কযুক্ত, বা এটাকে আমরা বাংলাতে কি বলে থাকি? তো মনে রাখতে হবে, এটাকে কিন্তু আমরা বাংলাতে বলে থাকি আত্মঘাতী থলি। কি বলা হয় এটাকে? এটাকে কিন্তু বলা হয় আত্মঘাতী থলি। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে কোন মৌলটির দ্বিতীয় আয়নায়ন বিভব বা সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল তার প্রথমটির তুলনায় সবসময় কম হয়? ঠিক আছে, সবসময় কী হবে? সবসময় কেমন হবে? কোনো মৌলের যে দ্বিতীয় আয়নায়ন যে বিভব আছে বা সেকেন্ড আয়নাইজেশন যে পোটেনশিয়াল আছে সেটা প্রথমটার তুলনায় কেমন হবে সবসময়? তো মনে রাখতে হবে এটা কিন্তু সর্বদা কী হবে? সর্বদা কিন্তু বেশি হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি। ব্যাখ্যাটা কি বলছে, একটি ইলেকট্রন বেরিয়ে যাওয়ার
হওয়ার পর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, সেই কারণের জন্যই কিন্তু কি হয়, সেই কারণের জন্যই কিন্তু বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আবার কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে যে একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে ফেব্রুয়ারি 2024, দেখো এখানে বলে দিয়েছে লিপ ইয়ার, মানে তোমাকে এখানে ফেব্রুয়ারি মাসে 29 দিন ধরতে হবে। মাসে মোট কত ইউনিট কারেন্ট খরচা পড়বে? তো আমরা জানি যে আমাদের যেটা কারেন্ট খরচা আছে বা ইউনিট আছে সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিন্তু ওয়াট আওয়ার আর ডেজকে কি করতে হয়, ডেজকে কিন্তু মাল্টিপ্লাই করে কত দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে কিন্তু ভাগ করতে হয়। এবার দেখো এখানে ওয়াট কত বলেছিল, ওয়াট বলেছিল 100, কত ঘন্টা করে চলছে, 5 ঘন্টা করে, ফেব্রুয়ারি মাস বলে দিয়েছে 2024 অধিবর্ষ, তাই আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের কিন্তু এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে আর 29 দিন লিখতে হবে। তো যদি আমি এটা দিয়ে এটাকে কাটি তাহলে 5 দিয়ে কাটছে হচ্ছে 2, আর 29কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার এ, 14.5 ইউনিট কিন্তু আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু বৈদ্যুতিক খরচ পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, যে শব্দের গতিবেগে কিসের পরিবর্তনের ফলে প্রভাবিত হয় না, এখানে কিন্তু গতিবেগ বলেছে। তো শব্দের যে গতিবেগ আছে সেটা কিন্তু তার যে বিস্তার বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে, বিস্তার বা অ্যামপ্লিটিউড আছে সেটার জন্য কিন্তু কোনো রকমভাবে পরিবর্তন হয় না শব্দের গতিবেগ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে মানুষের শরীরে ক্রেবস চক্র কোথায় ঘটে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়োলজির তরফ থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াতে কি হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এই ক্রেবস সাইকেল হয়ে থাকে, আর এরপর থেকে কিন্তু কি তৈরি হয়, এখান থেকে এটিপি তৈরি হয়। আর আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন যে মেন্ডেলিপের পর্যায় সারণীতে একা ম্যাঙ্গানিজ নামে কোনটা পরিচিত, ঠিক আছে। মেন্ডেলিপের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীতে একা ম্যাঙ্গানিজ কাকে বলা হয়ে থাকে, টেকনিশিয়াম, রেনিয়াম, স্ক্যান্ডিয়াম নাকি গ্যালিয়াম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টেকনিশিয়াম। এই যে এলিমেন্টটা আছে বা এই যে মৌলটা আছে এটাকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে এটাকে কিন্তু বলা হয়ে থাকে একা ম্যাঙ্গানিজ। তোমরা যদি মেন্ডেলিপের যে পর্যায় সারণী দেখো সেখানে কিন্তু তোমরা এই রকমের একা শব্দটা দেখতে পাবে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি এই টেকনিশিয়ামের সঙ্গে কিন্তু ম্যাঙ্গানিজের যে বৈশিষ্ট্য তার কিন্তু একটা মিল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে হীরকের সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? তো যে ডায়মন্ড থাকে সে ডায়মন্ডের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। দেখো সবার প্রথমে মনে রাখতে হবে ডায়মন্ড সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে ডায়মন্ডের যে উজ্জ্বলতা যে ভাবটা আছে সেটা কিসের জন্য হয়ে থাকে, সেটা কিন্তু যে টোটাল ইন্টারনাল যে রিফ্লেকশন যেটাকে আমরা TIR বলি, বাংলাতে কিন্তু বলা হয়ে থাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তার জন্য কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে। আর হীরের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা কত হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে 24.4 ডিগ্রি, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকের আকারে তোমাদেরকে মনে রাখতে হবে 24.4 ডিগ্রি। আমাদের কিন্তু যে প্রাকৃতিকভাবে পাওয়া সবথেকে কঠিন বস্তু কিন্তু হচ্ছে হীরে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি 10 ওহম তারকে টেনে দৈর্ঘ্য এমনভাবে বাড়ানো হলো যাতে তারটির ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, নতুন রোধ কত হবে? তো এটা কিন্তু একটা রিপিটেড অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে আমি হয়তো আগের ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো করিয়েছিলাম, এই অঙ্কটাই ঠিক এই অঙ্কটাই করিয়েছিলাম। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এর অ্যান্সার কত হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে তোমরা জানালেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন্য একজনের থেকে তোমার প্রিপারেশন কতটা এগিয়ে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, দেখো যে ফটোগ্রাফিতে নেগেটিভ থেকে পজিটিভ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে, ঠিক আছে। ফটোগ্রাফিতে যে নেগেটিভ ফটো, আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো, নেগেটিভ ফটো যে সাদা সাদা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। তো ওই ফটোগুলোর থেকে পজিটিভ ফটো যেটা একদম রিয়েল ইমেজ তৈরি হয় সেটা তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? তো ফটোগ্রাফিতে ফটো নেগেটিভ থেকে ফটো পজিটিভ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রিন্টিং, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 12তম প্রশ্ন কি বলেছে, যে পরমাণুর কোন কক্ষপথে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, h/2/pi, ঠিক আছে, বা পাই এর সরল গুণিতক, এটা কার মডেলের বৈশিষ্ট্য? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা নিলস বোর, ঠিক আছে। নিলস বোরের যে পারমাণবিক যে ব্যাখ্যা, ঠিক আছে, নিলস বোরের যে পারমাণবিক যে মডেলের যে ব্যাখ্যা সেখান থেকে কিন্তু আমরা এইটা পাই, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আমাদেরকে এটা পেতে হয়। দেখো এই যে ব্যাপারটা, আজকের যে কোশ্চেনগুলো রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন রাখার চেষ্টা করেছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের রেলের কোনো না কোনো পরীক্ষায় সায়েন্সের কোশ্চেন থেকে এগুলোকে কালেক্ট করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন, যে পারমাণবিক চুল্লিতে সেফটি রড হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বোরন কার্বাইড ব্যবহার করা হয়ে থাকে। ইউরেনিয়াম আমরা জানি যে ইউরেনিয়াম 235 কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? ইউরেনিয়াম 235 কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ভারী জল আমরা কিসের জন্য জানি? যে ভারী জলকে কিন্তু এখানে মডারেটর হিসেবে কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, যে মানবদেহের কোন কোষ বিভাজিত হতে পারে না কারণ এতে কোনো রকম সেন্ট্রোজোম থাকে না? দেখো এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস জানতে পারছো যে সেন্ট্রোজোম কি করে। সেন্ট্রোজোম কিন্তু যে কোষ বিভাজন আছে সেই কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে থাকে। তো সেন্ট্রোজোম থাকে না, সেই কারণের জন্য কোষ বিভাজিত হতে পারে না কোনটা? তো এর মধ্যে কিন্তু হচ্ছে যেটা স্নায়ুকোষ বা নিউরন, সেটা কিন্তু কি হতে পারে না, সেটা কিন্তু কোনো রকমভাবে আমরা বলতে পারি বিভাজিত হতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে নিচের কোনটি বা জলে কোনটির আধিক্যের কারণের জন্য মিনামাটা রোগ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিনামাটা রোগ কিন্তু পারদ দূষণের জন্য হয়ে থাকে। ক্যাডমিয়ামের জন্য কি হয় তোমাদেরকে এটা আমি আগেই করিয়েছি, ক্যাডমিয়ামের জন্য কিন্তু ইটাই রোগ হয়ে থাকে। আর্সেনিকের জন্য কি হয়ে থাকে? আর্সেনিকের জন্য কিন্তু যে ব্ল্যাক ফুট ডিজিজ আছে, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, অ্যাথলিটস ফুটও বলে থাকি, তো সেটাই কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন, আজকের 16তম প্রশ্ন, যে চোখের লেন্সের অস্বচ্ছ হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়ে থাকে? মায়োপিয়া, গ্লুকোমা, ছানি বা ক্যাটারাক্ট বা হাইপারমেট্রোপিয়া? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছানি বা ক্যাটারাক্ট। আচ্ছা দেখো মায়োপিয়া কী করা হয়? মায়োপিয়া আমরা প্রত্যেকেই জানি, মায়োপিয়া হচ্ছে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। এইটাকে সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটাকে সারাতে কিন্তু কনকেভ লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, কী ব্যবহার করা হয়? কনকেভ লেন্স, বা যেটাকে আমরা বলে থাকি অবতল যে লেন্স, সেই অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর হাইপারমেট্রোপিয়া, এটার জন্য কি করা হয়ে থাকে? এটার জন্য কিন্তু যে কনভেক্স লেন্স আছে সেই কনভেক্স লেন্স বা উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত কোন রশ্মিটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নাকি ক্যাথোড রশ্মি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গামা রশ্মি। ঠিক আছে, গামা রশ্মির মনে রাখবে গামা রশ্মির যে ভেদন ক্ষমতা সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হয়ে থাকে বিটা রশ্মি এবং সবথেকে কম কিন্তু এদের তিনজনের মধ্যে হয়ে থাকে আলফা রশ্মি। ঠিক আছে, বাকি দুটো কি? বাকি দুটো কিন্তু হচ্ছে পার্টিকেল, আর একমাত্র যেটা ওয়েভ বা যেটাকে আমরা বলতে পারি তরঙ্গ, সেটা কিন্তু হচ্ছে গামা রশ্মি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 18তম প্রশ্ন, যে নিচের কোন অ্যাসিডটি অ্যাসপিরিন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই যেটা আছে এটা কিন্তু যে অ্যাসপিরিন, ঠিক আছে, সেই অ্যাসপিরিন তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসিটিক অ্যাসিড আমরা প্রত্যেকে জানি এটাকে কি বলা হয়? অ্যাসিটিক অ্যাসিড কিন্তু হচ্ছে আমাদের যে ভিনিগার, সেটা বলা হয়ে থাকে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড কি? অক্সালিক অ্যাসিড কিন্তু টমেটোর মধ্যে পাওয়া যায়। আর ল্যাকটিক অ্যাসিড আমরা জানি যেটা কিন্তু দুধের মধ্যে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে পৃথিবীর আবর্তন গতির কারণে জি এর মান কোথায় সবথেকে বেশি থাকে? তো সবথেকে বেশি কোথায় থাকে? সবথেকে বেশি কমে যায়। ঠিক আছে, সরি কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। তো জি এর মান সবথেকে বেশি কমে যায় কিন্তু কোথায়? এটা কিন্তু বিষুবরেখা বা ইকুয়েটারে। ঠিক আছে, বা নিরক্ষীয় অঞ্চলে কি হয়ে যায়? এর মান কিন্তু শূন্য হয়ে যায়। বা একদম যদি আমরা পৃথিবীর কেন্দ্রে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়ে যাচ্ছে এবং নিরক্ষীয় অঞ্চলে কী হয়? নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কমে যায়। মেরু অঞ্চলে কিন্তু কি হয়ে যায়? মেরু অঞ্চলে কিন্তু এর যে মান সেটা কিন্তু বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম প্রশ্ন কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সবথেকে ঘন এবং ছোট হয়ে আসে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেটাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 21তম প্রশ্ন, যে নিচের কোনটি সবথেকে ভারী ধাতু? তো সবথেকে ভারী ধাতু কিন্তু এর মধ্যে হয়ে যাচ্ছে অসমিয়াম। ঠিক আছে, অসমিয়াম কিন্তু সবথেকে ভারী ধাতু। আচ্ছা সোনা কি ধাতু? সোনা কিন্তু তোমার হচ্ছে একটা নোবেল মেটাল, তার কারণ এ কিন্তু কি সরি এ কী করে না, এ কিন্তু খুব রিয়াকশান কম করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে কোন হরমোনটি মানুষের শরীরে বিপাকীয় হারের বা যেটাকে আমরা বিএমআর বলে থাকি প্রধান নিয়ন্ত্রক হয়ে থাকে? ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন নাকি ইস্ট্রোজেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে থাইরক্সিন এই কাজটা করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কৃত্রিম সোনা বা যেটাকে আমরা রোল গোল্ড বলি সেটা কোন কোন ধাতুর সংকর? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আর কপার এদের কিন্তু হচ্ছে কি? এদের হচ্ছে কিন্তু একটা অ্যালয় কৃত্রিম সোনা বা রোল্ড গোল্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো এখানে আমি বলেও দিয়েছি কত অনুপাতে ইউজ করা হয়। এটা কিন্তু তোমার হচ্ছে কপার আর যে অ্যালুমিনিয়াম আছে সেটাকে কোন অনুপাতে মেশাতে হবে? 9:1 অনুপাতে কিন্তু মেশাতে হবে।
পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, উদ্ভিদের কোন রেচন পদার্থটি ধুনো বা কী বলেছে এটা গুগল নামে হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হচ্ছে উপক্ষার, তারপরে হচ্ছে ল্যাটেক্স, রেজিন নাকি হচ্ছে ট্যানিন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রজনকে ব্যবহার করা হয়ে থাকে ধুনো হিসেবে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, আজকে লাস্ট প্রশ্ন, শব্দোত্তর বা যেটাকে আমরা আলট্রাসনিক সাউন্ড বলে থাকি এর কম্পাঙ্ক কত হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলট্রাসনিক সাউন্ডের যে কম্পাঙ্ক সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু যে 20,000 হার্টজ, সেই 20,000 হার্টজের থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, 20,000 হার্টজের থেকে কী হবে, এটা কিন্তু বেশি হয়ে থাকবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভাই বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো।